মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, চা করে আমার আর বিজয়ের চা খাওয়া হয়ে গেছে। ওদিকে বিজয় গেল বাজারে আর এদিকে এই যে আমি চলে এসেছি ঘরের কাজে। খাটের হ্যাঙ্গার দিয়ে দেখতেই পাচ্ছেন অনেক জামা কাপড় মেলা রয়েছে, পুরো হ্যাঙ্গার ভর্তি ছিল। এইমাত্র বালতিতে কিছুগুলো নামালাম, তবে খাটের ওপর উঠে বাকিগুলো নামাবো। গতকালকেই দেখিয়েছিলাম অনেক জামা কাপড় কেচেছিলাম, তবে গতকালকে সারা দিন বৃষ্টি হয়েছে, সেই কারণে ছাদে মেলে দেওয়ার কোনো রকম ব্যবস্থা ছিল না। ওই অগত্যা আমাকে এই খাটের হ্যাঙ্গার দিয়েই জামা কাপড়গুলো মেলতে হয়েছে। আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব আমার সিঁড়ির রেলিং দিয়ে মেলা ছিল, তবে সেখানে তো আর ফ্যান চলে না, সেইগুলো তেমন একটা ভালো শোকায়নি। তো সেগুলো আমি সব ছাদে যেয়ে এইমাত্র মেলে দিয়ে এলাম। তবে এই ঘরে যেহেতু ফ্যান চলেছে, কাল রাত্রে বাবু এই ঘরে অনেকক্ষণ পড়াশোনা করেছে, সেই কারণে এই ঘরের জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে। আর এই ঘরের বেড কাভারটাও কালকে তুলে কেচে দিয়েছিলাম, তবে বেড কাভার আর পাতিনি, একটা ছোট চাদর রয়েছে, তো সেই চাদরটাই পেতে বাবু ওখানে পড়তে বসেছিল। এখন তো সবই শুকিয়ে গেছে, তো এগুলো সব পেরে আমি বিছানার চাদরটা পেতে তারপরেই সব ভাঁজ করে গুছিয়ে রাখবো। যদিও সব কাঁচা জামা কাপড়ই মেলে রেখেছি, তা সত্ত্বেও আমার এত বিরক্তি লাগছে। সত্যি কথা বলতে আমার এরকম বেশ জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে না একদম ভালো লাগে না দেখতে, কেমন যেন লাগে নিজের কাছেই। ওদিকে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়ে রয়েছে, ওকে ডেকে দেবো। তো ভাবলাম এই ঘরের চাদরটা পেতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে ওকে ডেকে ওই ঘরের বিছানাটাও গুছিয়ে নেব। আর গতকালকে যে চাদরগুলো কেচেছিলাম, তো সেখান থেকেই একটা চাদর নিয়ে এই ঘরের বিছানায় পেতে দেবো। আলমারির থেকে আর ওই ভাঁজ করা চাদর আর বের করে নিয়ে এলাম না। আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি অনেক দিন হয়ে গেল, তবে আমি যেহেতু খুব ছোট্ট একজন ক্রিয়েটার, সেই ক্ষেত্রে আমার হেড কমেন্ট খুব কম আসে বললেই চলে। আমি জানি যারা খুব বড় বড় ক্রিয়েটার, যাদের অনেক বেশি ভিউ হয়, সেই ক্ষেত্রে তাদের সাপোর্টারের পাশাপাশি হেটারও অনেক থাকে। আপনি যত ওপরে উঠবেন, এক শ্রেণীর মানুষ তো থাকবেই, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবেই। আমি এই বিষয়গুলো খুব ভালো করেই জানি, সেই কারণেই খুব একটা রিয়াক্ট আমি করি না। তবে আজকে মনে হয় কিছু কথা অবশ্যই বলা দরকার। একজন ব্যক্তি যে নিজেকে শিক্ষিত বলে দাবি করেন, তো তিনি আমাকে বলেছেন যে আমরা যারা হোমমেকার বা গৃহিণী আছি তারা হচ্ছে গৃহপালিত। আজকালকার দিনের সমাজে আমাদের তেমন একটা কোনো দাম নেই, আমরা ভাতটাও অন্যের টাকায় খাই, অন্যের টাকায় চলাফেরা করি। মানে আর কি সে বলতে চাইছে আমরা হচ্ছে বাড়ির বোঝা। আর এই কথাটা শুনে সত্যিই আমার খুব খারাপ লাগলো, কারণ আমরা কত সহজেই নিজেদের মূল্য শুধুমাত্র একটা স্যালারি দিয়ে মেজার করি। কিন্তু একটা কথা বলুন তো, ফ্যামিলি কি শুধুমাত্র টাকা দিয়ে চলে, নাকি সেই শান্তিটা দিয়েও চলে যেটা শুধুমাত্র বাড়ি থেকে পাওয়া যায়? আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন, হাজব্যান্ড ও বাচ্চারা যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে, তখন তাদের শুধুমাত্র একটা বাড়ি চাই না, তারা নিজেদের লোক চায়, আন্তরিকতা চাই, আর তার সাথে সেই অনুভূতিটাও চাই যে হ্যাঁ আমি এবার বাড়ি চলে এসেছি। আর এই অনুভূতিটা না কোনো স্যালারি দেয় না, এটা শুধুমাত্র একটা ফ্যামিলি দিতে পারে। আর সেই ফ্যামিলিকে প্রতিদিন সামলাতে অনেক বড় একটা ভূমিকা থাকে আমাদের মতো গৃহিণীদের। আমাদের কাজ হয়তো কোনো মূল্যায়নপত্রে লেখা থাকে না, তবে আমাদের জন্য বাড়ির অনেক কাজ কোনো শব্দ না করে চলতেই থাকে। আর আমাদের মতো গৃহিণীদের কাজ ঠিক তখনই চোখে পড়ে যখন আমরা থেমে যাই বা সেই কাজগুলো করা বন্ধ করে দিই। আর ঠিক তখনই বোঝা যায় ঘর শুধুমাত্র ইটের তৈরি দেওয়াল দিয়ে চলে না, তার পেছনে কারোর ভালোবাসা, সময় আর প্রতিদিনের পরিশ্রমও লাগে। আর প্লিজ কখনোই এই জিনিসটা ভাববেন না যে আপনি টাকা ইনকাম করছেন না তাই বলে আপনার কোনো অবদানই নেই। কন্ট্রিবিউশনের মানে শুধুমাত্র স্যালারি অ্যামাউন্টই হয় না, অনেক সময় কন্ট্রিবিউশনের মানে এটাও হয় যে আপনার জন্য বাড়ির প্রত্যেকটা মেম্বার তাদের বেস্ট দিতে পারছে। কারণ আপনার জন্য যদি আপনার হাজব্যান্ড নিশ্চিন্তায় বাড়ির বাইরে বের হতে পারছে, যে তার অবর্তমানে বাড়িটাকে খুব ভালোভাবে সামলানোর মতো আরও একজন আছে, আর তার পাশাপাশি আপনার বাচ্চাও অনেক খুশিতে বড় হচ্ছে। যদি আপনার বাড়িতে শান্তি থাকে তাহলে ভাববেন আপনারও ঠিক ততটাই অবদান রয়েছে।
তবে আমি এটা একদমই বলছি না যে শুধুমাত্র পরিশ্রম একজন গৃহিণীরাই করে, বাইরেও যারা জব করেন তারাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তবে সমস্যাটা শুধুমাত্র সেইখানেই যে বাইরে যারা কাজ করেন তাদেরকে তো আমরা সম্মান দিই, অথচ বাড়িতে যারা কাজ করেন তাদেরকে আমরা খুব সাধারণ বলেই মনে করি। আমি তো সবসময়ই মনে করি প্রত্যেকটা ফ্যামিলি একটা টিম। কেউ বাড়ির বাইরে থেকে সাপোর্ট করে, কেউ বাড়ির ভেতর থেকে সাপোর্ট করে। টিম তখনই জেতে যখন দুজন দুজনার ভূমিকা খুব ভালোভাবে পালন করে। আজকে আপনি নিজে যদি একজন গৃহিণী হন, একদমই নিজের প্রতি রেসপেক্ট কম করবেন না। আপনার মূল্য শুধুমাত্র একটা স্যালারি স্লিপের ওপর নির্ভর করে না। আপনার মূল্য সেই ভালোবাসাটা দিয়েও মাপা হয় যেটা আপনি প্রতিনিয়ত পরিবারের সবার প্রতি দিয়ে আসছেন। আর সেই বলটা থেকেও আসে যেটা প্রতিদিন আপনি আপনার পরিবারকে দেন। আর সেই শান্তিটা থেকেও আসে যেখানে প্রতিদিন বাইরের থেকে আসা মানুষগুলো বাড়িতে ঢুকে শান্তি অনুভব করতে পারে। আর কখনো কখনো না, আমাদের সমস্যাটা তখন হয় না যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি। সমস্যাটা তখন হয় যখন আমরা আস্তে আস্তে নিজের থেকেই মানতে শুরু করে দিই সংসারে বোধহয় আমাদের অবদান খুব একটা বেশি নেই। আর এই অনুভূতিটাই না খুব খারাপ। যখন আমরা নিজেরাই নিজেদের মূল্য দিতে পারি না, তখন সমাজও আমাদের মূল্য দিতে অনেক দেরি করে ফেলে। আর আমার মনে হয় আমরা কন্ট্রিবিউশনের মানে শুধুমাত্র ইনকামটাকেই বুঝি। আর বাড়িতে যদি কন্ট্রিবিউশন শুধুমাত্র টাকা দিয়েই হতো, তাহলে বাড়িতে শান্তি, ভালোবাসা, আন্তরিকতা, বোঝাপড়া এগুলো কোন ক্যাটাগরিতে পড়তো বলুন তো? আর এই সবগুলোও তো কেউ না কেউ তৈরি করছে, এগুলো তো আর একা একা হয়ে যায় না। তো কেউ যদি আপনার কাজের মূল্য না বোঝে, সেই কারণে নিজের কাজের মূল্য কখনোই কম মনে করবেন না। আপনি শুধু ঘরেই থাকেন না, আপনি কারোর বল, শক্তি আর ফ্যামিলির সবথেকে বড় সাপোর্ট সিস্টেম। আর সাপোর্ট সিস্টেমকে কখনোই বোঝা বলে না। আর আমার মনে হয় একজন হোম মেকার আর একজন ওয়ার্কিং উইমেনের মধ্যে সমস্যা পুরোটাই আলাদা আলাদা। এমন না কেউ একজন বেটার আর কেউ একজন বেস্ট। যেমন ধরুন ওয়ার্কিং উইমেন বা বিজনেস উইমেন, তাদের ওপর সবসময়ের জন্যই একটা প্রেশার থাকে যে আমরা আমাদের ফ্যামিলিকে, আমাদের বাচ্চাকে আমাদের বেস্টটুকু কি দিতে পারছি। আর হোম মেকাররা সবসময় ভাবে আমরা আমাদের সেলফ আইডেন্টিটিটা কি হারিয়ে ফেলছি। দেখুন, প্রত্যেকটা ফিল্ডেই প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতেই হয়। এটাই খুব স্বাভাবিক, আর এটাকেই হয়তো জীবন বলে। যাই হোক, আজকে পুরো ভিডিওর মধ্যে অর্ধেকের বেশি সময় আমার এই বকবক করেই কেটে গেল। জানি অনেকেরই খুব বিরক্তি লাগছে। যাই হোক, ওদিকে ঘরের সব কাজ সেরে রান্নাঘরে এসেছি। বেড কাভার পেতে জামা কাপড়গুলো সব ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দুঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এসেই আগে সকালের খাবার করছি। আর আজকে সকালে জলখাবারে রয়েছে চিড়ের পোলাও। গতকাল রাত্রেই বাবু বলছিল মা অনেক দিন চিড়ের পোলাও খাওয়া হয় না, তাই আমি ওকে বলেছিলাম সকালে চিড়ের পোলাও করে দেবো। এদিকে চিড়ের পোলাও করে নিয়েছি। আর এই যে হাফ বয়েল ডিম সেদ্ধ করতে যে ডিম ছুলতে যে একেবারে নাজেহাল অবস্থা, ডিমের একেবারে রফা দফা করে ফেলেছি। যাই হোক, খাওয়াও হয়ে যাবে। আর তার সঙ্গে একটু পেয়ারাও দিয়েছি। এই হচ্ছে আমাদের সকালের জলখাবার। ভীষণ হেলদি, তার পাশাপাশি ভীষণ টেস্টি। এই চিড়ের পোলাওয়ের মধ্যে আরও কিছু সবজি দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আমি এখানে শুধু ক্যাপসিকাম আর আলু দিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো তো দিয়েইছি। এর মধ্যে একটু ফুলকপি, গাজর হলে আরও বেশি ভালো লাগে খেতে। ওদিকে সকালের খাবার খেয়ে যার যার কাজে শেষে লেগে পড়েছি। আর ওদিকে বিজয় বাজার থেকে আজকে বড় একটা 3 কিলো ওজনের জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে। আমাদের বাড়িতে সচরাচর কাতলা মাছটাই বেশি খাওয়া হয়, আর জ্যান্ত মাছই খাই। ফ্রিজে রেখে মাছ আমার তেমন একটা খেতে ভালো লাগে না বলে বিজয়কে আমি আনতে বারণই করি। তবে এইভাবে লকডাউনের সময় খুবই আনতো। আর এইভাবে একটা গোটা মাছ নিলে না অনেকটা সাশ্রয়ও হয়। দুদিন পরপরই বিজয় যখন মাছ নিয়ে আসে বাজার থেকে, ওই 500 গ্রাম মাছ 7 থেকে 8 পিস মাছ হয়। আর সেই মাছটার দাম 250 থেকে 300 টাকা পড়ে। তার থেকে একটা গোটা মাছ নিয়ে আসলে কি হয়, মাথাটা খাওয়া যায়। আর মাছের তেল খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর এই যে জ্যান্ত মাছের তেল দেখেছেন, পুরো মনে হচ্ছে যেন খাসির চর্বি। যাই হোক, এদিকে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে সব কন্টেনারে রেখে দিয়েছি। প্রত্যেকটা কন্টেনারের মধ্যে 7-8 পিস করে মাছ রয়েছে, যাতে একটা কন্টেনার একবার বের করলে পরে পুরো একদিন হয়ে যায়। আর এমনিতেও বাবু অনেক দিন থেকেই বলছে যে মা মাছের মাথা দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে। সেই কারণেই আরও বিজয় গোটা একটা মাছ নিয়ে এসেছে, তাহলে মাথাটা দিয়ে একদিন ডাল করতে পারবো।
ওদিকে আজকে রান্না করার জন্য 8-9 পিস মতো মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি, আর বাকি মাছগুলোকে আমি সব কন্টেনারে ভরে নিয়েছি। তো চলুন এগুলো সব ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। আজকে বাজার সবজি গোছাতে গোছাতেই আমার অনেকটা টাইম চলে গিয়েছে, এত লেট হয়ে গেছিলো। যাই হোক, এদিকে ঝটপট করে রান্নাটাও করে নিচ্ছি। আজকে আর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না। আর আজকে আমি আলু পটল দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল করছি, যেটা সচরাচর আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে। আর আপনাদের সঙ্গে এর আগেও আমি অনেকবার এই রেসিপিটা শেয়ার করেছি। আর সত্যি বলতে এইভাবে মাছের ঝোলটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, আপনাদেরকে তো আমি বলি। আজকের ভিডিওতে তেমন কারোর কমেন্ট পড়তে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর তার পাশাপাশি আপনারা অনেকেই আমার কাছে অনেক কিছু লিংক চেয়েছেন বা অনেক কিছুই দেখতে চেয়েছেন, আমি অবশ্যই দেখাবো। আসলে আপনারা যে জিনিসগুলো দেখতে চান আমি মনে করি সেগুলো আলাদা করে একটা ভিডিও করে খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে লিংক দিয়ে জিনিসগুলো ডিটেলসে দেখিয়ে শেয়ার করে দেবো। সত্যি বলতে সংসারের এই সমস্ত কাজের মধ্যে ভিডিও তৈরি করে আলাদা করে অন্য ভিডিও আর শ্যুট করার টাইম পাই না। আমাকে একটু সময় দিন, আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। আর এইভাবে মাছের ঝোল এমনিতেই খুব ভালো খেতে হয়, আপনাদেরকে তো বলি। আর ওই যে সিঙ্কের মধ্যে বাসন রয়েছে আর রান্নাঘরের এই অবস্থা। তো চলুন আজকে এক চুটকিতেই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। এদিকে আমার রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কাজও হয়ে গেছে। এবার যাব আমি স্নান করতে। তো ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।